আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ 15 জানুয়ারি বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো হাতিকিরা হাসপাতালের নৈশ প্রহরী খুন, আটক এক, সড়ক অবরোধ জনতার। কালাইনের রাতাচড়ায় ভয়ঙ্কর দুর্ঘটনা, হত চালক সহ 3। গুয়াহাটিতে মর্মান্তিক হত্যাকাণ্ড, 4 বন্ধুর হাতে খুন যুবক। আমেরিকার লস এঞ্জেলসে ফের নতুন করে দাবানলের আশঙ্কা, মৃত্যু বেড়ে কত হলো, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। কংগ্রেসের নতুন ভবনের উদ্বোধনে মোহন ভাগবতকে তুলোধনা রাহুল গান্ধীর। কোনো কিছুই অসম্ভব নয়, নীতিশের মহাজোটে ফেরার জল্পনা উস্কে দিলেন মিসা ভারতী। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে মৃত্যু ভারতীয় যুবকের, রাশিয়াকে কড়া বার্তা পাঠালো কেন্দ্র। এবং সর্বশেষ খবরটি হলো অনিচ্ছাকৃত ভুল, লোকসভা নির্বাচন নিয়ে জুকারবার্গের মন্তব্যে ক্ষমা চাইল মেটা। এবারে শুনুন বিস্তারিত খবর। পাথারকান্দিতে খুনের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে পরিস্থিতি। পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের বাজারিছড়া থানা অধীন লোয়েরপুয়া হাতিকিরা কমিউনিটি হেলথ সেন্টারে ঘটেছে এই লোমহর্ষক খুনের ঘটনাটি। মঙ্গলবার রাত আনুমানিক 8:45 নাগাদ কমিউনিটি হেলথ সেন্টারের অস্থায়ী নৈশ প্রহরী প্রসেনজিৎ আকুড়ার রক্তমাখা দেহ হাসপাতালের গেইটের সামনে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। বাজারিছড়া থানার ওসি এনজেনাথ দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। একই সঙ্গে ঘটনার খবর পেয়ে রাতেই পাথারকান্দির সার্কেল অফিসার বলিন বাবা বোলারি এসে উপস্থিত হন। সার্কেল অফিসার জানান, যুবককে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, তবে পুলিশের তদন্তে আসল রহস্য বেদ হবে। এ মর্মে বাজারিছড়া থানার ওসি জানিয়েছেন, সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ঘটনায় জড়িত সন্দেহে উত্তম গুড় নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বয়স 45 এবং বাড়ি হাতিকিরে 18 নম্বর লাইনে। সিসি ক্যামেরার ফুটেজে 2 জনকে দেখা গেলেও একজন এখনো পলাতক। মৃত প্রসেনজিৎ আকুড়ার বাড়িও হাতিকিরা এলাকায় বলে জানা গেছে। পুলিশের প্রাথমিক তদন্তে নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং ঘটনাস্থল থেকে পুলিশ রক্তমাখা 2টি লোহার রড সহ 1 জোড়া চপ্পল ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে। রাতেই সার্কেল অফিসারের উপস্থিতিতে পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে আজ সকালে ময়না তদন্তের জন্য শ্রীভূমি জেলা সদরে সিভিল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে উত্তেজিত জনতার আজ সকালে খুনের ঘটনার প্রতিবাদে আসাম ত্রিপুরা 8 নং যাত্রী সড়ক অবরোধ করে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। উল্লেখ্য, নিহত প্রসেনজিৎ আকুড়া বিজেপির একনিষ্ঠ কর্মী ছিলেন। তার খুনের খবর পেয়ে রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল রাতে লোয়েরপুয়া মন্ডল বিজেপি সভাপতি শম্পা চৌধুরী ও প্রাক্তন সভাপতি ঋষিকেশ নন্দী সহ শ্যাম আকুড়া, রামসকল কৈরি, অমিতাভ দে, স্বপন পাল ও রতন কুর্মী সহ ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দিলে তারা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধারে পুলিশকে সহায়তা করেন এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করেন। কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা না গেলেও পুলিশি তদন্তে খুনের আসল রহস্য বেরিয়ে আসবে বলে আশাবাদী স্থানীয় জনগণ। অপরদিকে কালাইনের রাতাচড়ায় ভয়ঙ্কর দুর্ঘটনা, হত চালক সহ 3। ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল কালাইনে। মঙ্গলবার রাতে কালাইন রাতাচড়া গেটের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী সুমো খাদে পড়লে চালক সহ 3 জন প্রাণ হারানোর খবর পাওয়া যায়। জানা যায়, গুয়াহাটি থেকে আইজলের উদ্দেশ্যে যাওয়ার পথে এই ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে যাত্রীবাহী সুমোটি। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো 2 যাত্রী। তাদের মেঘালয়ের উমকিয়াম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার পর পুলিশ ও বিএসএফ জওয়ানরা উদ্ধারে নেমে পড়ে। নিহত চালকের পরিচয় পাওয়া গেলেও বাকি 2 যাত্রীর পরিচয় মিলেনি। নিহত চালক সোনাবাড়িঘাট 2য় খণ্ডের জাবির হোসেন চৌধুরী ওরফে নাসিম। মৃত নাসিম তিতর চৌধুরীর 2য় ছেলে। নাসিম সুমর মালিক। অপরদিকে গুয়াহাটি মহানগরে ফের নৃশংস হত্যাকাণ্ড ঘটল। মহানগরের কাহিলি পাহাড়ে এই নৃশংস ঘটনাটি সংঘটিত হয়। 4 বন্ধুর আক্রমণে এক যুবকের মৃত্যু ঘটে। মৃত যুবকের নাম আকাশ চৌধুরী। জানা যায়, রাতে সবাই একসঙ্গে তারা মদ্যপান করেন। এরপর কোনো এক কোথা থেকে মারপিট শুরু হয়। পাওয়ার হাউসের কাছে IMFL এর দোকানের কাছে ঘটনাটি ঘটে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আকাশের মৃত্যু হয়। পুলিশ 4 বন্ধুকে গ্রেফতার করেছে। অভিযুক্তরা হলেন বঞ্জিত রাজবংশী, জিয়ারুল আলী, দেবব্রত মল্লিক ও তরুণ বুড়াগুহাই। অপরদিকে কোনো কিছুই অসম্ভব নয়, নীতিশের মহাজোটে ফেরার জল্পনা উস্কে দিলেন সাংসদ মিসা ভারতী। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার কি আবার মহাজোটে ফিরতে পারেন? এই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে জাতীয় রাজনীতির অলিন্দে। কারণ মকর সংক্রান্তির অনুষ্ঠানে উপস্থিত হয়ে লালু প্রসাদ যাদবের কন্যা তথা পাটলিপুত্রের সাংসদ মিসা ভারতী একটি বড় খবর দিয়েছেন, যা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
কারণ এই বছরই বিহারের বিধানসভা নির্বাচন, আর সেখানে যদি এনডিএ জোটে রফা সূত্র না হয় তাহলে আবার মহাজোটে ফিরতে পারেন নীতিশ। ইন্ডিয়া জোট ছেড়েই এনডিএ জোটে সামিল হয়েছিলেন নীতিশ কুমার। তখন তাকে অনেক বিরোধী নেতারাই পল্টুরাম বলে তকমা দিয়েছিলেন। বিহারে মহাজোটে এবার ফিরে আসতে পারেন এমন ইঙ্গিত দিয়েছেন মিসা ভারতী, যা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নীতিশ কুমারের বারবার এক জোট থেকে আরেক জোটে যাওয়ার ইতিহাস রয়েছে, সেটাকেই সামনে রেখে মিসা ভারতী এবার বলেন রাবড়ি দেবীর বাড়ির দরজা সবসময় খোলা নীতিশ কুমারের জন্য। তাহলে কি আবার নীতিশ কুমার মহাজোটে ফিরছেন? জবাবে মিশার বক্তব্য, রাজনীতিতে কোনো কিছুই অসম্ভব নয়, সুতরাং একটা সম্ভাবনা আছে বলে মনে করা হচ্ছে। তার উপর তেজস্বী যাদবের সঙ্গে নীতিশ কুমারের সম্পর্ক অত্যন্ত ভালো, সেটা এখন রাজনীতির ময়দানে দেখা যাচ্ছে না বিরোধী শিবিরে থাকার জন্য। আগে সেই সম্পর্ক বারবার দেখা গিয়েছে নানা সময়ে। নীতিশ কুমার এখন এনডিএ সরকারের কার্যত চালিকা শক্তি, কারণ বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি লোকসভা নির্বাচনে। এনডিএ সরকার গড়ে উঠে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর দলের উপর ভর করে। সেখানে নীতিশ কুমার কি আসবে আবার জোট ছেড়ে? এই বিষয়টি নিয়ে মিশা ভারতীর জবাব, এখন এসব নিয়ে বলাটা খুব আগে হয়ে যাবে, তবে বিধানসভা নির্বাচন তো আসছে, পবিত্র কাজকর্ম শুরু হয় 4 মাসের পর। রাজনীতিতে যে কেউ চিরশত্রু নয়, সে কথা আগেই বলে গিয়েছেন প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিং। এবার সেটাই যেন শোনা গেল লালু প্রসাদ যাদবের কন্যার গলায়। এদিন মিসা ভারতী এসেছিলেন লালু রাবড়ির বাড়িতে, সেখানে মকর সংক্রান্তির অনুষ্ঠান ছিল। সেখানে যোগ দিয়ে সাংবাদিকদের সামনে বড় খবর চাউর করে দিলেন। তাই তো মিসা ভারতীর কথায় নীতিশ কুমার আমাদের থেকে বড় অভিভাবকের সমতুল্য, রাজনীতিতে কোনো বন্ধু অথবা শত্রু থাকে না। আমার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের শত্রুতা নেই, সেখানে কেন নীতিশ কুমার আমাদের শত্রু হতে যাবেন? প্রত্যেক বছর মকর সংক্রান্তির পর বিহারের রাজনৈতিক টালমাটাল দেখা দেয়, তাই অনেকে গুঞ্জন তৈরি করছেন। অপরদিকে কংগ্রেস দলের নতুন ভবনের উদ্বোধন করলেন সোনিয়া গান্ধী। আজ সকালে দলের নতুন সদর দফতরের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন গান্ধী পরিবার ও শীর্ষস্থানীয় নেতা নেত্রীরা। নতুন ভবনের নাম দেওয়া হয়েছে ইন্দিরা ভবন, জানিয়ে দিল্লি বিধানসভা ভোটের আগে কংগ্রেসকে ঠেস মেরেছে বিজেপি। তাদের বক্তব্য, সদ্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নামে এই ভবনের নামকরণ করা উচিত ছিল। 9A কুটলা রোডে অবস্থিত এই ইন্দিরা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে কংগ্রেসের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, একটি বিশেষ তাৎপর্যপূর্ণ সময়ে আজ আমরা আমাদের দলের নতুন ভবনের উদ্বোধন করলাম। এটি বিরাট প্রতীকী একটি দিন, যা আগের দিনই এক ভাষণে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত বলেছিলেন। 1947 সালে ভারত স্বাধীনতা লাভ করেনি, ভারতের মানুষ স্বাধীনতা অর্জন করেছেন যখন রাম মন্দির তৈরি হয়েছে। রাহুল গান্ধী আরো বলেন, এই ভবন সাধারণ কোনো বাড়ি নয়, এটি দেশের মাটি থেকে তৈরি, এই পবিত্র ভূমি থেকে উঠে দাঁড়িয়েছে। লক্ষ লক্ষ মানুষের আত্মবলিদান এবং কঠোর শ্রমের ফল এই ভবন। স্বাধীনতা আন্দোলনের ফল হলো আমাদের সংবিধান, যাতে গতকাল সমালোচনার তীরে বিঁধেছেন মোহন ভাগবত। কারণ তিনি বলেছেন যে সংবিধান আমাদের স্বাধীনতার প্রতীক নয়, কিন্তু কংগ্রেস পার্টি চিরকাল একটি নির্দিষ্ট মূল্যবোধের পাশে দাঁড়িয়ে রয়েছে, আর আমরা সেই মূল্যবোধকে এই ভবনের ভিতর দিয়ে দেখতে পাচ্ছি, বলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল। আজ আরএসএস প্রধান ভাগবতকে বিদে কংগ্রেস নেতা আরো বলেন, উনি যে কথা বলেছেন তা রাষ্ট্রদ্রোহের শামিল। অনুষ্ঠানে সোনিয়া, রাহুল গান্ধী ছাড়াও হাজির ছিলেন দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে সহ তাবড় তাবড় নেতারা। তবে উদ্বোধনী অনুষ্ঠানের আগে ইন্দিরা ভবনের বাইরে বেশ কয়েকটি পোস্টার চোখে পড়ে, যাতে লেখা ছিল সর্দার মনমোহন সিং ভবন, আর তা নিয়ে বিজেপির তরফে কংগ্রেসকে কটাক্ষ করেছেন দলের আইটি সেলের প্রধান অমিত মালব্য। তিনিও দাবি তুলেন এই ভবনের নাম হওয়া উচিত ছিল মনমোহনের স্মৃতিতে। যদিও দলের সদর কার্যালয় উদ্বোধনী ভাষণের আগাগোড়াই রাহুল সংঘ পরিবারের প্রধানের বক্তব্যকে তুলনা করেন। তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, এসব আবুল তাবুল কথা শুনবেন না। তার এমন অদ্ভুত যে তিনি স্বাধীনতা ও সংবিধান নিয়ে এ ধরনের কথাবার্তা খোলাখুলি বলতে পারেন। অন্য কোনো দেশ হলে তাকে গ্রেফতার করে বিচার করা হতো, তার প্রতিটি কথায় দেশবাসীকে অপমান করা হয়েছে। অপরদিকে আগুনের খেলা চলছে এখনো, কেটে গিয়েছে 1 সপ্তাহ। প্রতিদিনই পরিস্থিতি খারাপ থেকে আরো খারাপের দিকে যাচ্ছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার পরিস্থিতি সব থেকে খারাপ। যেভাবে তীব্র বাতাস বইছে তাতে আগুনকে নিয়ন্ত্রণে আনা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। আবার বহু জায়গায় ছাই চাপা আগুন রয়েছে, সেখান থেকেও ধীরে ধীরে ফের বাড়ছে আগুনের দাপট। ঘর ছাড়া হয়েছেন বহু মানুষ, তাদের পরিস্থিতি অতি শোচনীয়। কোথায় গিয়ে তারা থাকবেন, আগামী দিনে তাদের ভবিষ্যৎ কি, সেই নিয়ে তারা দিশেহারা। সরকারি সূত্র অনুসারে প্রতিটি ঘর পুড়ে গিয়েছে, 90,000-এর বেশি বাড়ি এখন অন্ধকারের মধ্যে।
কবে ফের শুরু হবে বিদ্যুতের সরবরাহ কেউ হলফ করে বলতে পারছেন না। আজ সকাল থেকে ফের আগুন নেভানোর কাজ শুরু করেছেন দমকল কর্মীরা। এখনো পর্যন্ত 25 জনের মৃত্যুর খবর মিলেছে। তাদের দেহ আগুনে জ্বলসে গিয়েছে। যেসব মানুষ গড়হারা হয়েছেন তাদের জন্য সাময়িক থাকার ব্যবস্থা করা হয়েছে। তবে এই মানুষের পরিমাণ এতটাই বেশি যে তাদের কোথায় থাকতে দেবে তা নিয়ে চিন্তায় প্রশাসনের কর্তারা। লাল সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলস, ভেনেজুয়েলাতে পরিস্থিতি এখন আরো জটিল। এইসব জায়গায় 110 কিলোমিটার বেগে তীব্র হাওয়া বইছে, ফলে সেখানে আগুনকে বাগে আনা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। যেভাবে গোটা এলাকা শুষ্ক হয়ে পড়েছে তাতে সেখান থেকে আরো একটি দাবানলের সম্ভাবনা রয়েছে। অপরদিকে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে মৃত্যু ভারতীয় যুবকের। ক্ষুব্ধ ভারত সরকার। রাশিয়ায় পাঠানো হলো কড়া বার্তা। অবিলম্বে ভারতীয়দের যারা রাশিয়া ইউক্রেন যুদ্ধে সামিল তাদের ফেরত পাঠাতে বলা হলো। রাশিয়া ইউক্রেনের যুদ্ধে ভারতীয়রাও সামিল, এই খবর মিলেছিল আগেই। 2 বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে রাশিয়ান মিলিটারি সাপোর্ট সার্ভিসে বহু ভারতীয়কে নিয়োগ করেছিল পুতিন সরকার। অধিকাংশকেই চাকরির টুক দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। মস্কোয় পৌঁছে তাদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছিল বন্দুক, বিনা প্রশিক্ষণেই পাঠিয়ে দেওয়া হয়েছিল যুদ্ধক্ষেত্রে। ইউক্রেনের যুদ্ধে যুদ্ধ করতে গিয়ে মৃত্যু হলো কেরলের এক যুবকের। এর আগেও কমপক্ষে 8 জন ভারতীয়ের যুদ্ধক্ষেত্রে মৃত্যুর খবর মিলেছিল। এই যুবকের মৃত্যুর খবর মিলতে এবার কড়া অবস্থান নিল ভারত সরকার। রাশিয়া সেনায় সামিল ভারতীয়দের দ্রুত দেশে ফেরত পাঠাতে বলা হলো। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেন, মস্কোয় রাশিয়ান প্রশাসন এবং নয়াদিল্লিতে রাশিয়ার দূতাবাসে বিষয়টি জানানো হয়েছে। যে কজন ভারতীয় বর্তমানে রাশিয়ান সেনায় রয়েছেন তাদের দ্রুত ফেরত পাঠানোর দাবি জানিয়েছি আমরা। জানা গিয়েছে মৃত যুবকের নাম বিনিল টিবি, কেরলের ত্রিশূরের বাসিন্দা। পেশায় ইলেকট্রিশিয়ান বিনিল এক আত্মীয়ের সঙ্গে কাজের খোঁজে রাশিয়া যান এজেন্ট মারফত। তারা ইলেকট্রিশিয়ান ও প্লাম্বিং এর কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। রাশিয়ায় পৌঁছানোর পর তাদের পাসপোর্ট বাজেয়াপ্ত করে নেওয়া হয় এবং জোর করে যুদ্ধক্ষেত্রে পাঠানো হয়। যুদ্ধক্ষেত্রেই আহত হন বিনিল ও তার আত্মীয় জয়। ইউক্রেনের একটি অঞ্চলে বর্তমানে যা রাশিয়ার দখলে, সেখানে বাকি সেনার থেকে বিচ্ছিন্ন হয়ে যান। যুদ্ধে আঘাতের জেরেই বিনিলের মৃত্যু হয়। তার আত্মীয় গুরুতর আহত বলে জানা গিয়েছে। বর্তমানে মস্কোর হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক। বিদেশ মন্ত্রকের কাছে ভারতীয় যুবকের মৃত্যু ও আরেক যুবকের আহত হওয়ার খবর মিলতেই তড়িঘড়ি পদক্ষেপ করা হয়। মস্কোয় ভারতীয় দূতাবাসে মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দ্রুত ওই যুবকের দেহ ভারতে ফেরানোর চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে ভারত সরকারের তরফে বাকি ভারতীয়দেরও রাশিয়ান সেনা থেকে মুক্তি দিয়ে দেশে ফেরত পাঠানোর বার্তা পাঠানো হয়েছে।